নিজের স্বভাব অনুযায়ী আবারও ভারত নিয়ে উস্কানিমূলক বক্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। 4 দিনের চীন সফর থেকে মোহাম্মদ ইউনূসের একটি বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা। ভারত না থাকলে যে দেশটার জন্মই হতো না, সেই দেশের একজন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কি তাহলে উত্তর পূর্ব ভারত চীন আগ্রাসী হবার পরামর্শ দিচ্ছে? মৌলবাদীদের দোসর মোহাম্মদ ইউনূস কি চীনে বসে ভারতের বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে? ঠিক কি বলেছে মোহাম্মদ ইউনূস, শুনুন, আবার আপনাদের শোনাবো। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean. শুনলেন আপনারা, এই বক্তব্য আপনারা কয়েকবার হয়তো আজ শুনেছেন। উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্য, 7 সিস্টার্স যাকে বলা হয়, ল্যান্ডলকড, অর্থাৎ পাহাড় আর স্থলভাগে ঘেরা। সমুদ্র পথ ব্যবহারের কোনো উপায় নেই। বাংলাদেশই একমাত্র সমুদ্রের রক্ষক। ওশান বলেছেন, বিতর্ক আছে সে কথা নিয়েও, আসবো আমরা সে কথায়। কিন্তু অস্থির বাংলাদেশ চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, আর সেই সংকট মেটাতে চীনের শরণাপন্ন হয়েছে মোহাম্মদ ইউনূস। তাহলে কি শ্রীলঙ্কা, জাম্বিয়া কিংবা পাকিস্তানের পথে হাঁটছে বাংলাদেশ? চীনের ঋণের ওপর অত্যাধিক নির্ভরতা কিংবা চীনের ওপর অর্থনৈতিক নির্ভরতার কারণে বহু দেশের অর্থনীতি ভেঙে পড়েছে। এবার কি তাহলে বাংলাদেশের পালা? কি চাইছে বাংলাদেশ, কি চাইছে চীন? চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। চীনে বসে উত্তর পূর্ব ভারত সম্পর্কে মোহাম্মদ ইউনূসের অনধিকার চর্চা কেন? উত্তর পূর্ব ভারতে কেন কুনজর ইউনূসের? তা নিয়ে একটি বিশেষ গুরুত্বপূর্ণ টকশোতে আজ আমার সাথে রয়েছেন দুজন বিশিষ্ট আন্তর্জাতিক বিষয়ে বিশেষজ্ঞ। রয়েছেন শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ এবং চীনা ভাষায় বিশেষজ্ঞ শিক্ষাবিদ দেবাশিস চক্রবর্তী। নমস্কার। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। আর ডক্টর চন্দ, আপনার কাছে প্রথমে আসি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হবার আগে থেকেই উত্তর পূর্ব ভারতকে নিয়ে বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য করে আসছেন মোহাম্মদ ইউনূস। এবার চীনে বসে এই ধরনের বক্তব্য কতটা নিন্দনীয়? এটা অনেকভাবে দেখা যায়। প্রথমত, ভারত অন্য কোন দেশের কোন অংশ আরেকটা দেশও নির্ভরশীল, এটা প্রকাশ্যে কোনোখানে না বললেই ভালো। আমরা জানি সার্বভৌম প্রত্যেক দেশে মেনে চলা উচিত, একদম এইটা মাথায় রাখতে হবে। এটা হলো রাজনৈতিক দিক, ওইটা ওইভাবে না বললেই পারতেন, এটা অন্যভাবে মানে যাচ্ছে। কিন্তু বাকি যে কথাগুলো আপনি চিন্তা করেন, যদি উনি যে কথাটা বলছেন, অর্থাৎ ভারতের যে উত্তর পূর্ব রাজ্যটা আছে, 7টি রাজ্য, তাদের যদি যোগাযোগ রাখতে হয়, ট্রান্সপোর্ট, সবচেয়ে কাছাকাছি বাংলাদেশের পোর্ট, চট্টগ্রাম পোর্ট সবচেয়ে বেশি, কিন্তু আমাদের কলকাতা পোর্টও আছে। এখন বাংলাদেশের মুশকিলটা হলো, মোহাম্মদ ইউনূস আসবার পর এই সরকারটা এত বছর চলছে, কিন্তু সামনে ওরা ইলেকশন করবে এবং ইলেকশনে মোহাম্মদ ইউনূস এবং যে দল তারা তৈরি করছে সেটা ইলেকশনে যাবে। কিন্তু গত 6 মাসে বাংলাদেশের যে সাধারণ নাগরিকদের জীবনযাত্রা এবং অর্থনীতি প্রায় ভেঙে পড়েছে। উনাদের একমাত্র আশাস্থল ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আমরা সবাই জানি ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রকে পরিষ্কার বলেছে যে বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে, এটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বতন সরকার, যে বিলেন সরকার, তারা প্রত্যক্ষ যোগাযোগ, প্রত্যক্ষ সাহায্য করেছে বিভিন্নভাবে। কিন্তু ট্রাম্প আসবার পর বর্তমান প্রেসিডেন্ট, ওনার সাথে ওনার সম্পর্ক ভালো নয়। উনি বিলেন ক্যাম্পের লোক। আমেরিকা গত 1 মাস আগে একটা ডিসিশন নিয়েছে, আমেরিকান এইড যেগুলো পায় বিভিন্ন দেশ, প্রচুর টাকা এইড দেওয়া হয়, আমেরিকা এটা বন্ধ করে দিয়ে বলেছে আমরা একটু দেখিনি কারা কারা পাওয়ার যোগ্য, আমরা এটা নতুন করে ভাববো। ফলে বাংলাদেশের এই মুহূর্তে কোনো সেইভাবে আর্থিক সাহায্য পাচ্ছে না। ফলে বাংলাদেশে একটা আর্থিকভাবে খুব খারাপ অবস্থায় আছে। ফলে আমেরিকা মুখ ফিরিয়ে নেওয়াতে পার্শ্ববর্তী ভারতবর্ষ
ওরা ধরে নিয়ে যেহেতু ভারতবর্ষের সাথে শেখ হাসিনার সম্পর্ক ভালো, অতএব আমরা ভারতকে বন্ধু দেশ হিসেবে অতটা গুরুত্ব দেব না। ফলে ভারত থেকেও তাদের যে সাহায্য পেয়ে এসেছিল এটা কমে গেছে, এখনো পাচ্ছে কিন্তু আরো আশা করেছিল। তৃতীয়ত একটা বড় সাহায্য আসছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে, কিন্তু গত 2 বছর বা 3 বছর যাবৎ ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধে ইউরোপিয়ানরা প্রচুর টাকা সেদিকে ব্যয় করছে, ফলে তাদের কাছে সেরকম অর্থ এই মুহূর্তে নেই। রইল বাকি চীন। চীনে গিয়ে এখন উনি বড় বেশি চীনের বন্ধু হওয়ার চেষ্টা করছেন। একটা হলো উনি বলেছেন চীনের জন্য পুরো বাংলাদেশের বাজার খুলে দেবে। তো চীন কেন বাংলাদেশের এই 17 কোটি লোকের বাজারে আসবে? ওরা এমন কোন ধনী দেশ না। অতএব উনি বলছেন যদি আপনারা আসেন তাহলে ভারতের যে উত্তর পূর্ব অংশটা এটাও আপনি পেয়ে যাবেন। উনি হয়তো অর্থনৈতিক দিক থেকে কথা বলেছিলেন, কিন্তু আপনি যদি ভারতের সাথে সুসম্পর্ক বজায় না থাকে তাহলে কিভাবে আপনি এই বাজারটা পাবেন? আর বাংলাদেশ অবধি আপনার চীনের প্রোডাক্ট আসতেই পারে, কিন্তু সেটা ভারতে কি করে আসবে যদি আপনার সঙ্গে ভারতের সম্পর্ক ভালো না থাকে? সেটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি তুলেছেন, আমরা সে বিষয়টাতে আলোচনা করব। কিন্তু তার আগে দেবাশিস বাবু রয়েছেন আমাদের সাথে। দেবাশিস বাবু, আপনার কি মতামত? এটা কতটুকু নিন্দনীয় বলে আপনার মনে হয় এই যে মন্তব্যটা চীনে বসে মোহাম্মদ ইউনূস করেছেন? দেখুন, যেটাই হচ্ছে এটা বর্তমান যে ভূ রাজনীতিক প্রেক্ষাপটের দৃষ্টিতেই এটা দেখতে হবে। বাংলাদেশ বা এরকম ছোট ছোট যে দেশগুলো ওরা সবসময় কি হয় যে একটা ব্যালেন্সিং পলিটিক্স করে। দুটো বিশাল শক্তিশালী দেশের, অর্থনৈতিক শক্তিশালী দেশের মাঝে ওরা একটা বার্গেন করে যে আমি ওদিকে যাব বা ওদিকে যাব। এতদিন ধরে এটা করে এসছে ওরা, শুধু বাংলাদেশ না, ভারতবর্ষের অন্যান্য যারা প্রতিবেশী দেশগুলো আছে, ছোট ছোট দেশগুলো, সেগুলো তো দেখা গেছে যে এরকম করেছে। ভারতীয় উপমহাদেশের একটা বিশাল দেশ হিসেবে বরাবরই একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আমরা মালদ্বীপের ব্যাপারেও দেখেছি, শ্রীলঙ্কার ব্যাপারেও দেখেছি, নেপালের ব্যাপারেও দেখেছি, ইভেন ইন বাংলাদেশের ব্যাপারেও দেখেছি, একটা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আপনি দেখুন মালদ্বীপের যেরকম ঘটনা ঘটেছিল, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ওরা ভারত বিরোধী অনেক কথাবার্তা বলেছে, যখন অনেক কার্যকলাপ চলছিল, যখন ওদের জলের প্রয়োজন হয়েছিল পানীয় জলের জন্য বা আরো অন্যান্য যেগুলো যখন ব্যাংক্রাফ্ট হওয়ার পথে, তখন কিন্তু ভারত তার উদার মানসিকতার পরিচয় দিয়ে মালদ্বীপকে সাহায্য করতে গিয়েছিল। ততই বছর আপনি যদি দেখেন যে শ্রীলঙ্কাতেও এরকম যে চীনের ঋণের চাপে যখন ওরা দেউলিয়া হওয়ার পথে, তো ভারত কিন্তু সর্বাগ্রে এগিয়ে যায় এবং সাহায্য করে। বাংলাদেশের সাম্প্রতিক যা ঘটনাগুলি আমরা দেখেছি বা প্রত্যক্ষ করেছি, 5th আগস্ট অনওয়ার্ডস, যে একটা ভারত বিরোধিতা, এবং এটা প্ল্যান্টেড, হঠাৎ করে এত ভারত বিরোধিতা। এবং আমরা অনেকেই জানি যে বাংলাদেশের পলিটিক্স করতে হলে ভারত বিরোধিতাটা নাকি সাংঘাতিক ব্যাপার। এটা কিভাবে ইন্টারপ্রেট করবে? দেশাত্মবোধ জাগে ভারত বিরোধিতা করলে বাংলাদেশের নতুন স্লোগান, এটা একটা ইন্টারপ্রেট কিভাবে করবে সেটা কিন্তু একটা ব্যাপার আছে এরকম। তো সাম্প্রতিককালে যে মোহাম্মদ ইউনূস চীনে গিয়ে যেটা বলেছেন আর কি নর্থ ইস্ট সম্বন্ধে আমাদের, এটা দিয়ে আমার মনে হয় যে এটা খুব একটা বিচ্ছিন্ন ঘটনা নয়। কারণ কি, এটা 5ই আগস্টের পরে একটা জিগির তুলেছিল বাংলাদেশের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ইউটিউব বা আরো অন্যান্য জায়গাতে, যে নর্থ ইস্ট ছিনিয়ে নেবো। এটা মনে হচ্ছিল যে এটা মগের মূল্য, এটা ফট করে ছিনিয়ে নেব। তো ভারত আর বাংলাদেশের যদি আপনার ইকোনমিক কম্পারিজন করেন, বাংলাদেশ কোনোভাবেই ভারতের সাথে পাল্লা দিতে পারে না, সে অর্থনৈতিক ভাবেই বলুন বা আপনি প্রতিরক্ষা ক্ষেত্রেই বলুন। তো আমার মনে হয় যেটা ডক্টর চন্দ্র বলেছেন যে এটা কিভাবে এটা দেখবে, হয়তো মোহাম্মদ ইউনূস এরকম ভাবে বলতে চেয়েছিল যে চীনকে প্রলোভন দেখানোর জন্য যে আপনি যদি এখানে আসেন, তো বাংলাদেশের পপুলেশন কত, 17 কোটি। এই পপুলেশন শুধু আমাদের এই মার্কেট না, সাথে আপনি নর্থ ইস্টও পেয়ে যেতে পারেন। কিন্তু ওনার ডেলিভারিটা ঠিক ছিল না, এবং উনি যেভাবে এটা মানে বলেছেন, এটা মনে হচ্ছে ডেলিভারিটলি ইন্ডিয়াকে হিট করার জন্য বলেছেন। এটা কেন মনে হয়েছে যে
ওদের যে ওনার যে উপদেষ্টা যিনি আছেন, নামটি মনে করতে পারছি না, উনিও বলেছেন যে মোহাম্মদ ইউনূস প্রথমে ভারতে আসতে চেয়েছিলেন এবং এবার এর জন্য চিঠিও পাঠিয়েছিলেন। যখন ভারত সরকার থেকে সেরকম পজিটিভ কোনো রেসপন্স পায়নি তখন উনি চীনে যান। এটাও হয়তো ওনার মধ্যে প্লে করতে পারে যে আমিও পারি। আচ্ছা, ভারতের দৃষ্টিকোণ থেকে একটা জিনিস যেটা আমরা শুনেছি যে ভারত কথা বলবে বাংলাদেশের সাথে, অবশ্যই কথা বলবে, ইলেক্টেড প্রাইম মিনিস্টারের সাথে কথা বলবে। একদম। তো ইউনুসকে তো জাস্ট প্ল্যান্ট করা হয়েছে অস্থায়ীভাবে। তো এটা হচ্ছে ভারতের একটা আউটলুক। মোহাম্মদ ইউনুস হয়তো এটাকে ভারতকে একটা ইয়ে করার জন্য উনি এটা বলেছেন। এবং এই যে সাম্প্রতিক কালে যে ভারত বিরোধী বা সেভেন সিস্টার এইগুলো, আমার তো মনে হয় যে এটা মোহাম্মদ ইউনুসের মস্তিষ্ক প্রসূত, অথবা উনি এগুলোকে এনকারেজ করেন বলেই ওখানকার সংবাদপত্র বা এখন যারা তির্যক করছেন অনেকেই বা ব্যঙ্গ করছেন যে মোহাম্মদ ইউনূস কি শুধু ভারতকে উত্তর পূর্ব ভারত বলেই কি জানতে পারছেন বা বুঝতে পারছেন, কারণ ওনার বক্তব্যের বেশিরভাগ শুধু উত্তর পূর্ব ভারতকে ঘিরেই থাকে। যদি শুধু উত্তর পূর্ব ভারতকে উনি ভারত ভেবে থাকেন তাহলে হয়তো বিরাট বড় ভুল করছেন। এবং উনি এটাও বলে যাচ্ছেন যেহেতু উত্তর পূর্ব ভারতে এখন কোনো সমুদ্রের সঙ্গে যোগাযোগ নেই, বাংলাদেশেরও শুধু অল্প একটু জায়গায় শুধু সমুদ্রের সঙ্গে যোগাযোগ, নাকি বাকি সব দিকটাই কিন্তু ভারতের সঙ্গে যোগাযোগ, ভারত রয়েছে এর পেছনে। আসবো আপনাদের কাছেও আরো, আপনার কাছে দেবেশবাবু, আর অন্যান্য বিষয়ে। কিন্তু এই যে মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্যের পেছনে ডক্টর চন্দ্র, মূল উদ্দেশ্য কি তাহলে শুধু চীনকে খুশি করা এবং চীনকে খুশি করে অর্থনৈতিক সম্পর্কটাকে মজবুত করা, নাকি এর পেছনে অন্য কোনো মানে ষড়যন্ত্র আছে বলে আপনার মানে মনে হচ্ছে, যেটা অনেকটা দেবেশবাবু বলছিলেন? আর আপনি যেটা উল্লেখ করছিলেন যে বাইডেন প্রশাসনের সঙ্গে একটা সখ্যতা ছিল ইউনূসের, এখন ট্রাম্প বসার পর তাহলে চীনের উপর একটা বাড়তি মানে নির্ভরশীলতা কি যাচ্ছে বাংলাদেশে? বাংলাদেশের প্রায় $4 বিলিয়ন ঋণ আছে চীনের কাছে। এখন ভারতকে উত্তক্ত করার জন্য বাংলাদেশ চীন এবং পাকিস্তানের সাহায্য নিচ্ছে। কারণ মোহাম্মদ ইউনূস ধরেই নিয়েছে যেহেতু শেখ হাসিনাকে সরিয়ে উনি এসছেন, ভারত কখনোই ওনাকে সহ্য করবে না বা সহ্য করতে নাও পারে। এই জন্য মোহাম্মদ ইউনূস যে কাজগুলি করলে ভারত উত্তক্ত বোধ করে সেইগুলি উনি করার চেষ্টা করছেন। ওকে, প্রভোগ করছেন বারবার। চীনের সাথে উনি তিস্তা চুক্তি নিয়ে কথা বলতে গেছেন, এইটা উনি প্রকাশ্যে বলেননি, কি হয়েছে আমরা জানতে পারবো। পাকিস্তানও চায় যে চিকেন নেক করিডোর সেখানে ভারতকে বিব্রত করতে, কারণ পাকিস্তান এই মুহূর্তে অর্থনৈতিকভাবে এত পঙ্গু দশায় চলে গেছে, ভারতের সঙ্গে যুদ্ধ করবার মতো পরিস্থিতি তার নেই, তার খাবারই নেই, যুদ্ধ করবে কি? সামনে আছে বিমস্টেক বৈঠক, অর্থাৎ বিমস্টেক হলো গিয়ে বে অফ বেঙ্গলের আশেপাশে যে দেশগুলি আছে, ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার এবং থাইল্যান্ড, এই দেশগুলো নিয়ে একটা গঠিত হয়েছিল একটা, যে দেশের মধ্যে আরো বেশি করে আমাদের মধ্যে অর্থনৈতিক, সামাজিক সব ধরনের যোগাযোগ গড়ে উঠবে, আমরা ডেভেলপ করব। এই বিমস্টেকের বৈঠক হচ্ছে থাইল্যান্ডে। এখন যদি ভারতের সাথে ইউনূস বৈঠক করে, ইউনূস ভাবে বৈঠক করে, তাহলে অল ওভার ওয়ার্ল্ডে চলে যাবে ভারত ইউনূসকে মেনে নিয়েছে। ওকে, কারণ দেবাশিস বাবু খুব সুন্দরভাবে বলেছেন যে যেহেতু উনি কোনো ইলেকশনে এখনো যাননি, নির্বাচিত হননি, এবং অনেকে বলে থাকেন ওনার নাকি নাগরিকত্ব, দ্বৈত নাগরিকতা আছে, উনি আমেরিকা যুক্তরাষ্ট্র নাগরিক, এবং উনি গত 20 বছর আমেরিকাতে বেশিরভাগ সময় কাটিয়ে বসবাস করেছেন। ফলে ভারতের সঙ্গে উনি একটা যোগাযোগ চাইছেন সরাসরি প্রাইম মিনিস্টার, যাতে বাংলাদেশে বলতে পারে লোকেরা না ভারত উনাকে মেনে নিয়েছে। ভারত এটা করতে চাইছে না। অতএব যেহেতু করতে চাইছে না, সোজা আঙুলে ঘি উঠছে না, যদি বিব্রত করে, বিরক্ত করে, জোর করে, যেচে ওনার সাথে বোঝা যায়। এর আগে ভারতকে এটা দিয়ে উনি বলে রাখলেন ভারতকে, যদি তোমরা আমাকে কোনোভাবে সাহায্য না করো, আমরা কিন্তু চীনের সাহায্যে কাজগুলো করব, যেটা ভারতের পক্ষে কখনোই সুখকর হবে না। আমি সেটা এইভাবে, এটা বার্গেন পলিটিক্স, এটা পিওরলি বার্গেন পলিটিক্স, ইকোনমিক্যাল বার্গেন আর পলিটিক্যাল বার্গেন। এই বার্গেনের জন্য উনি কাজটা করেছেন। আর আগেই বললাম আমি, এই মুহূর্তে বাংলাদেশে কেউ ইনভেস্ট করতে আসছে না। তার যে সবচেয়ে বড় রপ্তানি করে যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, এটা পুরো ধসে গেছে।
পুরো ধসে গেছে, একদম লুট হয়ে গেছে, ধ্বংস আমি দেখতে পেয়েছি, দেখলাম। পুরো লুট হয়ে গেছে। ফলে সামনে 2-3 মাসের মধ্যে যদি ইউনিস এবং তার যে সাঙ্গপাঙ্গরা যে দল গঠন করেছে জাতীয় পার্টি ন্যাশনাল লিবার, ওরা ইলেকশনে যাবে বলছে। ইলেকশনে যেতে গেলে তো কিছু ভালো করে দেখাতে হবে। আমার গত আগস্টের পর এখন জিনিসের দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, মানুষের কাছে কোন রকম চাকরি বাকরির সুযোগ সুবিধা কিছু নেই, কাজ নেই, খাবার নেই, খাদ্য নেই, নিরাপত্তা নেই, এর মধ্যে আবার কোনো ইনভেস্টমেন্টও নেই, রপ্তানি প্রায় তলানিতে এসেছে। কি বলবে মানুষকে গিয়ে? অতএব ওদের একটাই পুঁজি ভারত বিরোধিতা। যে দেবাশিস বাবু খুব সুন্দর বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারত বিরোধিতা একটা বড় বিষয়। এখন ভোটের সময় বা বাংলাদেশে যদি আপনি ইয়ে করেন, যারা ইউনিসকে চায় না তারা সবাই ভারতের পক্ষে দলগুলোকেই ভোট দেবেন। ফলে ইউনিস জানে এই ভোটগুলি উনি পাবেন না, কোনোভাবেই সমর্থনটা পাবেন না। অতএব ভারত বিরোধী যে ভোটটা আছে পুরোটা উনি চাইছেন ওনার ঝুলিতে নিয়ে আসতে। সেইটা আবার বিএনপি, জামায়াত ইসলামী এইভাবে ভাগ হয়ে আছে। ফলে উনি অনেক দূরের দিকে তাকিয়ে কাজগুলি করছেন। কিন্তু উনি বসেই যে কথা বলেছিলেন, ভারত যদি আমাদের উত্তক্ত করে আমরা কি নর্থ ইস্টকেও আমরা ছাড়বো না, এইসব কথা বলে ভারতকে অনেক উত্তক্ত বিব্রত করে রেখেছে। আমেরিকা ওনার পাশে এই মুহূর্তে নেই। ভারত আমেরিকা না থাকলে বাংলাদেশকে চীন বা পাকিস্তান এইসব দেশ কতদিন ধরে বাঁচিয়ে রাখবে? দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। এবং সে মোহাম্মদ ইউনূসে কিছু যায় আসে না বাংলাদেশে কি হলো কি হলো না, খারাপ পরিস্থিতি পড়লে ওনার আমেরিকার পাসপোর্ট এনে উনি আমেরিকা চলে যাবেন। এইটা কিন্তু বাংলাদেশের যারা সাধারণ জনসাধারণ তারা কিন্তু মনে রাখবেন। বাংলাদেশের অর্থনীতি বাদ দিন, বাংলাদেশের পুরো মেডিকেল সিস্টেম ভারতের উপর নির্ভরশীল। আপনি ভারতের বিভিন্ন হাসপাতালে গেলে বাংলাদেশ রোগী দেখবেন কিভাবে আসছে ওরা, এবং আমরা চাই তারা আসুক, মানুষকে সেবা দেবে। আরেকটা কথা আমি বলে রাখি, যখন 71 যুদ্ধ হয়েছিল একটা তথ্য প্রায় আসে, ত্রিপুরার যে পপুলেশন ছিল 13 লক্ষ, তার থেকে 1 লক্ষ না 2 লক্ষ লোক বাংলাদেশের, ভারতে এসে 15 লক্ষ লোক ছিল ত্রিপুরাতে। আমরা 6-7 মাস বসে খাইয়েছি, তখন তো আমরা হিসাব করিনি। ভারতের 17,000 সৈন্যবাহিনী মারা গেছে, মানে পশ্চিম পাকিস্তান যুদ্ধ হয়েছে পুরো পাকিস্তানে। কিন্তু এটাই দুঃখের বিষয়, এটাই তো বাবু, যে আজ যারা বাংলাদেশের প্রধান হয়ে বসে আছে তারা তো এই জিনিসগুলো চায়নি। তারা সেদিন চায়নি যে ত্রিপুরা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষকে 7 মাস 8 মাস ধরে 1 বছর ধরে আশ্রয় দিক। তারা সেদিন চায়নি ভারতীয় সৈন্যবাহিনী গিয়ে বাংলাদেশকে স্বাধীন করুক, কারণ তারা তো বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিল। তাদের যে আচরণ, তারা যে যা করে আসছে কদিন ধরে, সেটা থেকে এটাই প্রমাণ পাচ্ছে। তাহলে আজ যারা বিপক্ষে ছিল, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল যারা, তারাই আজ বাংলাদেশের ক্ষমতা তাদের হাতে। ক্ষমতা পাওয়া আর জনসাধারণের মন জেতা দুটো রকম। হিটলারও তো জার্মান চালিয়েছিল, টিকতে পারেনি। ঠিক তার জন্য কখনোই এটা বলা যাবে না যে আমি গায়ের জোরে ক্ষমতা দখল করলাম কোন মানুষের, জনসাধারণের ভোট ছাড়া, তারপরে এটাই জনসাধারণ চাইছে। তাই যদি না, তাই যদি 90-এর দশকে পরপর যে পূর্ব ইউরোপের কান্ট্রি গুলো ছিল, বুলগেরিয়া, পূর্ব জার্মানি, চেকোস্লোভাকিয়া, 2 বছর পড়ে গেল, পরপর পড়ে গেল, বিখ্যাত বিখ্যাত শাসকরা পড়ে গেল। কেন পড়ে গেল? জনসাধারণের যদি না থাকে আপনি বেশি চালাতে পারবেন না মিলিটারি। শেষ কথা জনগণ বলবে, শেষ কথা জনগণ বলবে, সেটা যে কোনো দেশেই হোক, শেষ কথা জনগণ কিন্তু চুপ করে আছে, মানে কিন্তু ওরা মেনে নিয়েছে, তা বলতে পারবেন না নয়, তা কিন্তু নয়। অবশ্যই আমরা যখন চীনে বসে, যখন মোহাম্মদ ইউনূস এই ধরনের বক্তব্য রাখছে যেখানে ভারতের আভ্যন্তরীণ বিষয় আসছে, তখন একটা বিষয় আমাদের বুঝতে হচ্ছে যে আমরা যেটা বুঝতে পারছি যে চীনকে খুশি করবার জন্য বা চীনা বিনিয়োগ পাওয়ার জন্যই মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্য, চীনকে খুশি করার জন্য। তাহলে এখানে বুঝতে হবে যে শোনা যাচ্ছে যে আজকাল চীনের যে অর্থনীতি, সেই অর্থনীতিও খুব একটা ভালো জায়গায় নেই। আমরা দেবাশিস বাবু সঙ্গে রয়েছেন আমাদের। দেবাশিস বাবু একটু যদি আমাদের বিস্তারিত বলেন যে শোনা যাচ্ছে যে চীনের তো যে ঋণের ফাঁদে পা দিয়ে দেশটির যে ব্যাংক, মানে এখন চীনের অর্থনীতি খুব একটা ভালো নয়, এটা ভালো পজিশনে নেই, আর চীন তার নিজস্ব ঋণের ফাঁদে পা দিচ্ছে কারণ দেশটির ব্যাংকগুলি তাদের প্রধান যে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ যেটা রয়েছে অধীনে নিম্ন আয়ের দেশগুলিতে ঋণ প্রদানের তীব্রভাবে হ্রাস করেছে। তো বিস্কিট একটু যদি বুঝিয়ে বলেন যে চীনের অর্থনীতি কিভাবে এই মুহূর্তে খুব একটা ভালো পজিশনে নেই।
আমি এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বিস্তারিতভাবে বলতে চাই। দেখুন, যে ভারতের সাথে চীনের যে বর্তমান যে সম্পর্ক, যেটা এটাকে অনেকদিন ধরেই তো 1949-এ ওরা স্বাধীন হয়, তারপর থেকে চৌ এনলাই সাথে নেহেরুর একটা ইয়ে হয়, হিন্দি চিনি ভাই ভাই, এরকম করে দীর্ঘদিন যায়। এটা মোটামুটি আপস এন্ড ডাউনের মধ্যে, তার মধ্যে 62-তে একটা যুদ্ধ হয়, তারপরেও এক দুবার ঝড়প হয়। এসবের পরে 2020 সালে যখন ডোকলামে এটা হলো, ইনসিডেন্টটা হলো আর কি আপনার, তারপর থেকে যে রিলেশনটা খুব স্ট্রেইনড হয়ে যায়। ওকে। এবং চীন বুঝতে পারে যে সে আগের ভারত নেই, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ভারত অনেক বেশি সুসংগঠিত। সে প্রতিরক্ষা খাতেই বলুন বা অর্থনৈতিক দিক দিয়ে বলুন, অনেকটাই কনসলিডেট করেছে। ওকে। বর্তমান কালে আমি যদি দেখি যে গত বছর 2024-এ যে চীনের নতুন রাষ্ট্রদূত যে সু ফেই হুং, উনি কিন্তু এসে সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছেন যে ভারত এবং চীনের মধ্যে যে সম্পর্কটা যাতে আরো পুনরায় একটু শক্তিশালী হয়। সে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্রে নয়, শিক্ষা ক্ষেত্রে, বিমান যোগাযোগ থেকে শুরু করে সব দিক দিয়ে যাতে দুটো এশিয়ার দুটো শক্তিশালী রাষ্ট্রের মধ্যে যাতে সম্পর্কটা যাতে স্বাভাবিক হয়, এবং এটা নিয়ে উনি প্রয়াস চালিয়েছেন। বিভিন্ন ফোরামে উনি ওনার বক্তব্য আমরা দেখতে পেয়েছি। আপনি যদি আমি যদি ভুল না করি, গত কিছুদিন আগে, দীর্ঘদিন পর মোদিজি একটা ইন্টারভিউতে উনিও সেটাতে সায় দিয়েছেন যে ভারত এবং চীনের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক হওয়া দরকার। আচ্ছা, হ্যাঁ, সেটা উনি বলেছেন। তো আমরা একটা আশার আলো দেখতে পাচ্ছি যে ভারত এবং চীনের মধ্যে একটা ভালো সম্পর্ক হবে। দেখুন, আমরা যতই চীন বিরোধিতা করি বা যাই করি, আপনি আপনার প্রতিবেশীর সাথে যদি সুসম্পর্ক না থাকে, তাহলে আপনি কিন্তু নিরন্তর একটা চাপে থাকবেন যে কখন কি হয়। যে বাংলাদেশ আপনি দেখুন, পাকিস্তান বলুন, এবং চীনও যদি সেরকম হতো, কারণ চীনের সাথে আমাদের প্রায় দীর্ঘ 3,500 কিলোমিটারের মতো আমাদের সীমান্ত অঞ্চল আছে। ওরা অনেক সময় ওদের পলিটিক্যাল প্রপাগান্ডা চালায়। আমাদের দিক থেকে আমরা হয়তো অনেক সময় অনেক কিছুই আমরা স্টেটমেন্ট দিই এগুলোর ইয়েতে, কিন্তু সাম্প্রতিককালে কিন্তু চীন এই ব্যাপারে প্রচন্ড পজিটিভ, এবং চাইনিজ ফরেন মিনিস্ট্রির যে মুখপাত্র মাওনিং এই ব্যাপারে কিন্তু উনি সদর্থক ভাবে বলেছেন যে মোদিজির এটাকে আমরা এনকারেজ করি, দুটো দেশই যদি আমরা একসাথে হই তাহলে আমরা আরো বেশি প্রোগ্রেস করতে পারবো, ডেভেলপ করতে পারবো। ওকে। দেখুন, অর্থনৈতিক ব্যাপারটা হচ্ছে যে ভারতের অর্থনীতি কিন্তু অনেক সাবলীল এখন। আমাদের জিডিপি এখন 6.5% আমরা টার্গেট আমরা করবো ধরে নিয়েছি। সাম্প্রতিক আপনার এই মার্চের 4 তারিখে ওদের চাইনিজ পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের 14th এনপিসি সেশনে ওদের যিনি আছেন প্রাইম মিনিস্টার, উনিও একটা প্রেডিকশন করেছেন, এবং এখানে উনি একটা দস্তাবেজ জমা দিয়েছেন যেটাতে চাইনিজ জিডিপি ওরা দেখিয়েছে 5%, এবং ফিসক্যাল ডেফিসিট দেখিয়েছে গত বছর যেটা 3% ছিল, এবার এটা 4% দেখিয়েছে। আচ্ছা, তো সেদিক দিয়ে সেই নিরিখে দেখতে গেলে চায়নার অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব একটা ভালো না। হতে পারে চায়নার ইকোনমি হচ্ছে 18.5 ট্রিলিয়ন ডলারের, যেখানে আমেরিকার 29 ট্রিলিয়ন ডলার আর ইন্ডিয়ার 5 ট্রিলিয়ন ডলার। তবে চায়নার আমরা কিছুই তো আমরা ঠিকঠাক ভাবে জানতে পারি না। ওরা সবগুলো চেপে দেয়, এবং ওরা যেটা অফিসিয়াল যেটা বলবে সেটাই আমাদের মেনে নিত, এবং এটা আপনি চেক করার মতো আর কোনো পন্থা নেই। তো তারপরেও দেখা যায় যে ওদের যে অবস্থা, ওরা কিন্তু ওদের এমপ্লয়মেন্ট ক্রাইসিস আছে বিভিন্ন দিকে। ওদের আমেরিকা ওদের উপর 20% শুল্ক ট্যারিফ বসিয়েছে। তো ওদের তো পুরো ওরা যে আজকে এত শক্তিশালী, আপনার ডেং শিয়াওপিং এর পরে যখন ওরা মার্কেটটা খুলে দেয়, ওরা কিন্তু অর্থনৈতিক দিকটা ইয়ে করার জন্য আরো শক্তিশালী হওয়ার জন্য ওদের ম্যানুফ্যাকচারিং ইউনিট গুলোকে অ্যাক্টিভ করেন, নতুন নতুন ওরা ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করে। আচ্ছা, এবং ওরা বিভিন্ন জায়গাতে আপনার ওদের এখানে লেবার কস্ট কম, বা কিছু গভর্নমেন্টের কিছু সরলীকরণ আছে, তো ওরা বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করে, সেটা ইন্ডিয়াতেও করতো। এখনো কিন্তু এত সবের পরেও ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার কিন্তু চায়না। ওকে ওকে। তো আমেরিকা যখন এবার 20% ট্যারিফ বসিয়েছে, তখন কিন্তু চায়নার বিভিন্ন যে অফিসিয়াল মিডিয়া যেগুলো আছে, ওদের তো আর প্রাইভেট মিডিয়া নেই, অফিসিয়াল মিডিয়াতে ওরা বলছে যে আমরা এটাকে কোপ আপ করতে পারবো। কি করে করব? যে আমাদের 1.4 বিলিয়ন আমাদের নিজস্ব কনজিউমার আছে,
আচ্ছা, হ্যাঁ, Okay. তখন আমাদের নিজস্ব কনজিউমারকে আমরা আরো বেশি ইয়ে করব, এবং আমার একটা মার্কেট আছে, এবং আরো যারা যেসব দেশগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক আছে আমরা ওইদিকে ফোকাস করব। তো সেই নিরিখে যখন ইন্ডিয়ার একটা বিশাল মার্কেট 1.4 বিলিয়নের মার্কেট, Market এবং আছে। সেখানে মিডল ক্লাস বায়ার হচ্ছে সবচেয়ে বেশি, হুম, তো আমার মনে হয় না চীন এত বড় মার্কেট মানে হাতছাড়া করবে, হাতছাড়া করবে। ভারতের মার্কেটটা হাতছাড়া করবে। আরেকটা জিনিস আমি বলি আপনার, যে চীন বিভিন্ন দেশে ওরা ইনভেস্টমেন্ট করেছে। তো চীনের একটা মানে আমরা সাম্প্রতিক মানে আমরা ওদের যে যেরকম ভাবে করে এগুলোতে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, যেসব দেশে পলিটিক্যাল ডিস্টারবেন্স থাকে ওসব দেশই চীন ইনভেস্ট করে, যাতে অন্যভাবে ওখান থেকে ফায়দা ওঠানো যায়। তো বর্তমান সময়ের একটা অদ্ভুত ব্যাপার যে এই যে মোহাম্মদ ইউনূস বাংলাদেশে গেছেন এবং উনি এত সব বলেছেন, চীনের তরফ থেকে, চীনের বিদেশ দপ্তরের তরফ থেকে কিন্তু আজ পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কিন্তু পক্ষে বা বিপক্ষে দেখায়নি। মানে আর এর সাথে আরেকটা জিনিস আমাদের ইয়ে করতে হবে, যে আগামী যে এক দশক বলতে হবে, যে বিশ্বের জন্য একটা খুব ভাইটাল ব্যাপার। আপনি সাম্প্রতিককালে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখুন, আমেরিকার ট্রাম্প প্রশাসন একটা অদ্ভুত ভাবে বা যেরকম ভাবে যে আমেরিকা ফার্স্ট ইয়েতে বিভিন্ন ইয়েতে আপনার ইউএসএইড বন্ধ করেছে, ইলিগাল ইমিগ্রেন্টস পাঠাচ্ছে, এরকম মানে হচ্ছে ইউরোপকে বলছে যে তুমি ডিফেন্সের খরচা করো, কারণ এতদিন তুমি আমার পয়সা দিয়ে নেটোকে চালিয়েছো, এবং নিজেরটা নিজে করো। বিদেশ নীতিরা কেমন পাল্টে যাচ্ছে আমেরিকা। সেই ইয়েতে আগামী মানে বছর 10 খুব ভাইটাল একটা হতে যাচ্ছে, যে একটা গ্লোবাল প্যারামিটার কিন্তু একটা চেঞ্জিং ওয়েতে আছে। সেই জায়গাতে সবাই নিজেকে ঠিক করার একটা জায়গাতে যে কিভাবে নিজেকে ঠিক করা যায়, এবং সবকিছুর আপনি কোভিডের সময় দেখেছেন, সাম্প্রতিককালেও দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধে, সবকিছুর উপরে কিন্তু অর্থনীতি। দেশের অর্থনীতি যদি ঠিক থাকে বাকি সব ঠিক থাকে। ব্যবসাটাই এখন সবকিছুর পেছনেই অর্থনীতি, সবকিছুর উপরে অর্থনীতি, একদম ঠিক। আর সেই জায়গাটাতেই আমি আসছি ডক্টর চন্দ্র, এই যে আমরা যদি একটু ইকুয়েশনটা বোঝার চেষ্টা করি, যে যখন আমরা মার্কেটের কথা বলছি, যখন আমরা অর্থনীতির কথা বলছি, যখন আমরা বিজনেসের কথা বলছি, চীন, ভারতবর্ষ, এদিকে আমেরিকা সুপার পাওয়ার। এখন চীন এবং ভারতবর্ষ যদি কাছাকাছি আসে, সেটা আমেরিকার জন্য কতটুকু সুখের, আর চীন আর যদি বাংলাদেশ চীনের কাছে গেছে, সেখানে যদি ভারত যদি সেখানে একটা অসন্তুষ্টি প্রকাশ করে, চীন কতটুকু ভারতকে ছেড়ে বাংলাদেশকে গ্রহণ করবে? ভূরাজনীতি কি বলছে? দেখুন, বিদেশ নীতিতে একটা কথা তো সবাই আমরা জানি, there is no permanent friend or permanent enemy, only permanent interest। 90-এর দশক আগে পর্যন্ত, গত শতাব্দীর পর্যন্ত ভারতের সাথে সবচেয়ে বেশি ভালো বন্ধুত্ব ছিল সোভিয়েত ইউনিয়ন। ভেঙে যাওয়ার পর রাশিয়ার সঙ্গে ছিল, এখন ভারতের সাথে আমেরিকার সম্পর্ক অনেক ভালো। এই জন্যই বলছি, কারোর সাথে কারোর সম্পর্ক চিরদিন খারাপ থাকে না। চীনের সাথে ভারতের কোনো শত্রুতা নেই, আছে সীমান্ত বিরোধ। যদি সীমান্ত বিরোধটা মিটে যায়, তাহলে চীনের সাথে ভারতের তো শত্রুতার কোনো কারণ আমি দেখি না। পাকিস্তানের সাথে ঐতিহাসিকগতভাবে বিরোধ, কারণ পাকিস্তান যে তৈরি হয়েছিল সেটা ভারত থেকে যারা জাতির ভিত্তিতে ভাগ হয়েছে, ধর্মের ভিত্তিতে ভাগ হয়েছে। ধর্ম মানে একটাই ধর্ম, যে ইসলামপন্থী যারা মুসলিম তারা থাকতে চায়নি বলে তাদের অংশটা বার করে চলে গেছে। এছাড়া যেই অংশটা আছে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, সবাই ভারতে চলে গেছে। এটা হলো পরবর্তীকালে দেখা গেল যে ধর্মটাও কোনো পয়েন্ট না, কোনো রাষ্ট্র গঠন করার ক্ষেত্রে ধর্ম থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাষা, অর্থাৎ বাংলাদেশ বেরিয়ে চলে গেছে। ভারত পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যেখানে এতগুলি ভাষা, এতগুলি ধর্ম, এতগুলি খাদ্যাভ্যাস, এতগুলো বৈচিত্র্য নিয়ে আমরা বসবাস করছি। বলো, অনেকে আমেরিকার কথা বলে, কিন্তু আমেরিকায় গিয়ে আপনাকে আমেরিকান হতে হবে, আপনার জিন্স প্যান্ট পরতে হবে, আপনাকে ইংলিশ গান করতে হবে। ওইখানে গিয়ে তার সবাই গিয়ে তার যে নিজের ঐতিহ্য, এটাকে মোটামুটি দূরে ঠেলে আমেরিকান হওয়ার চেষ্টা করে, এগুলো মেল্টিং পট। আপনি ইউরোপে গিয়ে দেখবেন সবগুলি ইউরোপিয়ান কান্ট্রি একটা ভাষা, একটা রাষ্ট্র। ফ্রান্স ছোট ভারতের তুলনায় একটা রাষ্ট্র, জার্মান একটা রাষ্ট্র, ব্রিটেন একটা রাষ্ট্র, ইটালি একটা রাষ্ট্র, হল্যান্ড সবাই রাষ্ট্র। কিন্তু ভারত একমাত্র দেশ সোভিয়েত ইউনিয়ন পর যেখানে এতগুলি ভাষা একসাথে করে আছে। বাংলাদেশ যেটা খেলার চেষ্টা করছে, যেহেতু আমাকে ওনারা পছন্দ করে না,
আপনি আমাকে পছন্দ করেন না, এবার আপনাকে যারা পছন্দ করে না আমি তাদের সাথে বন্ধুত্ব করব, যেটা পাকিস্তান করে। চীনের সাথে পাকিস্তান বন্ধুত্বের কোন রকম সম্পর্ক নেই, স্বৈরতান্ত্রিক একটা রাষ্ট্র, কিন্তু যেহেতু ভারত বিরোধিতা দুটো দেশেরই প্রধান অস্ত্র বলে এক জায়গায় এসছে। এখন যেটা করতে যাচ্ছে বিমস্টেক, যেটা মিটিংটা হবে এবার, সেইখানে বাংলাদেশ যেন তেন প্রকার চেষ্টা করছে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির সাথে যদি একটা ইউনিসে বৈঠক করানো যায়, তার আগে ভালোবেসে ছলে বলে কৌশলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাইছে যেন ভারত অন্তত এই পারমিশনটা দেয় যে না, একটা সাক্ষাৎকার হলেও চলে, সেটা বাংলাদেশে বলতে পারবে ভারত আমাকে মেনে নিয়েছে। এটা রাজনৈতিক আর অর্থনীতিকে বাংলাদেশে চীনে কিছু পাওয়ার কথা না। চীন চেষ্টা করবে এর মধ্য দিয়ে যাতে তিস্তা ব্যারেজ করে ভারতকে বিপদে ফেলতে পারে, কারণ তিস্তা ব্যারেজ হলে তার যে পেটের জলটা দাঁড়াবে সে ভারত পর্যন্ত যাবে, ভারতে অনেক কিছু বিপন্ন করতে পারে যোগাযোগ ব্যবস্থা। এই হলো মূল ব্যাপার। তৃতীয়ত আমরা বললাম সামনে ইলেকশন যেতে চাইছে মোহাম্মদ ইউনূস, কিন্তু এখন বাংলাদেশের কন্ডিশন সবকিছু জিনিসের দাম দ্বিগুণেরও বেশি হয়ে গেছে, হাতে কোনো কাজ নেই, খাবার নেই। প্রায় শুনি আমরা আমাদের ভারতের বর্ডারে প্রচুর বাংলাদেশি ধরা পড়ছে, ইলিগাল ভাবে আসার চেষ্টা করছে। কেন আসার চেষ্টা করছে? ভারতে খাবার পাওয়ার জন্য, বাংলাদেশের আশ্রয় পাওয়ার জন্য, বেঁচে থাকার জন্য, শুধু বেঁচে থাকার জন্য। বাংলাদেশের লোকরা সবাই বেঁচে থাকার জন্য আসছে, অনেকে আসছে একটু ডাক্তার দেখানোর জন্য। মরে যাচ্ছি যেভাবে প্রাণটা বাঁচে ভারতে এসে, এই বিভিন্ন কারণে, ফলে সাধারণ লোক প্রচন্ড অতিষ্ঠ হয়ে আছে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের। কিন্তু আমার বলছি আমাদের যে আজকে প্রোগ্রামটা, এটা মূল উদ্দেশ্য আপনি যদি বলেন বাংলাদেশের যে এখন ক্ষমতায় আছে ওরা বিরোধী করছে ভারতের সাথে, কিন্তু বাংলাদেশের যারা জনসাধারণ তারা কিন্তু ভারতের পক্ষে আছে, এটা আমি আপনাকে 100% বলতে পারি। কিছু লোক হয়তো সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বলছে, তারা উড়ে যাবে পরিষ্কার, যদি আজকে পট খুঁজে পাবেন না কাউকে, খুব সামান্য। আমরা ওটাকে যেন গুরুত্ব দেই, মানে করে দেব না যে বাংলাদেশ আমাদের বাংলাদেশ বিরোধিতা করছে না, যে সরকার চালাচ্ছে তারাই এখন ভারতের বিরোধিতা করছে। কারণ ভারত কিন্তু বিরোধিতা করছে না, ওরা ডিম চেয়েছে, ভারত কয়েক লক্ষ ডিম দিয়েছে, চাল দিয়ে যখন যা চেয়েছে সব ভারত দিয়ে গেছে, এখনো দিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইলেকশন যদি হয় আপনি হলফ করে বলতে পারি যারা ভারতের পক্ষের লোক তারাই জিতবে, কারণ তারা জানেন ভারত যদি পাশে না থাকে আমাদের যে সাধারণ খাবার সেটাও আমরা পাবো না। চীন আমাদের এই রাস্তা দিয়ে কি বলে সমুদ্র দিয়ে 20-25 দিন লাগিয়ে নিয়ে এসে আমাদের খাওয়াবে, দিনের পর দিন খাওয়াবে না। আর দেবজিৎ বাবু খুব সুন্দর বলেছেন, চীন যে কোথায় কোথায় গেছে, যেখানে কোন রাষ্ট্র খুব বিপদে আছে সেইখানে গিয়ে লোন দিয়ে সেই রাষ্ট্র থেকে এমন কিছু নিয়ে নিচ্ছে জোর করে, যেটা সেই রাষ্ট্র চায় না। চীনের ব্যাপারে শ্রীলঙ্কা, পাকিস্তান শুরু করে সবাই জানি। আর একটা কথা মনে রাখবেন, ভারতকে চটিয়ে যদি চীন কোনো কাজ করে তার প্রমাণ দেখতে পাচ্ছেন তো। বালুচিস্তান গোয়াদর পোর্ট করেছিল, হাজার হাজার কোটি ডলার দিয়ে রাস্তা তৈরি করেছে, রেল লাইন তৈরি করেছে। এখন কি অবস্থা পাকিস্তানের? ওইসব অঞ্চল থেকে চীনের লোকরা ভেগে যাচ্ছে, ব্যবসা তো দূরের কথা, পালিয়ে বাঁচার চেষ্টা করছে। যদি ভারতকে সাইডলাইন করে বাংলাদেশ অন্যান্য দেশকে কোনো কিছু এমন কিছু করার চেষ্টা করে ভারতের বিপক্ষে যাবে বা যায়, সেটা না বাংলাদেশের পক্ষে না সে অন্য কোন দেশ চিনবে যে তাদের পক্ষে শুভকর হবে না। পুরো টাকা পাকিস্তানে আটকে গেছে, চীন কোনো কিছু যে টাকা ইনভেস্ট করে তার কিছুই পাচ্ছে না। আজকে কি অবস্থা দেখছে? শুধু পাকিস্তান নয়, কেনিয়া, মঙ্গোলিয়া, জাম্বিয়ার মতো দেশ অবশ্যই মানে চীনের থেকে ঋণ নিয়ে দেউলিয়ার কাঠগড়ায় কিন্তু হয়েছে, এবং দেউলিয়া হয়ে গেছে জাম্বিয়া এবং শ্রীলঙ্কা। আপনি জানেন আফগানিস্তান আগে ভারতের বিরোধিতা করতো প্রচন্ড পরিমাণ, গভর্নমেন্ট এসছে। করোনার পর ভারত 2 লক্ষ 3 লক্ষ টিকা পাঠিয়েছে কোন ফ্রিতে আফগানিস্তানকে। আফগানিস্তান ভারত প্রচুর গম পাঠায়। আফগানিস্তান এখন ভারতের পক্ষে, কারণ খাবার, মানুষের পেটে খাবার। আপনি বন্দুক নিয়ে কতদিন মানুষের মুখ বন্ধ করে রাখবেন পেটে খাবার না থাকলে? ঠিক। আমরা যে জিনিসটা একটু জানার বা বোঝার চেষ্টা করছি অজিতবাবু, এই যে আমরা অর্থনৈতিক ব্যাপারটা বললাম যে 17 কোটি বা শুধু মার্কেটের জন্য 140 কোটির মার্কেট কি চীন নষ্ট করবে কিনা। এখন যেহেতু চীনের সাথে বা ভারতের দ্বিতীয় ট্রেড চীনের সাথে হয়, দ্বিতীয় স্থানে চীন রয়েছে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা নিরাপত্তার দিকটা যদি একটু দেখি, বারবার যখন একটি দেশের যদিও অস্থায়ী সরকারের বা অন্তর্বর্তী সরকারের অস্থায়ী একজন প্রধান এই ধরনের মন্তব্য করেছেন একটি বিদেশে গিয়ে, কিন্তু তারপরও যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাটার সেটা, সেখানে উত্তর পূর্ব ভারতের যে মানে নিরাপত্তাটা কতটা হুমকির মুখে পড়তে পারে এই জায়গাতে? দেখুন,
সবার আগে আমাদের মনে রাখতে হবে যে যখন মোহাম্মদ ইউনূসকে কিন্তু মানে উনাকে দেশের বাইরে থাকতে নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা কিভাবে পায় এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মতামত আছে। উনি ক্লিন্টন ফাউন্ডেশনে প্রচুর ডোনেশন দিতেন এবং একটা বাইডেন ক্যাম্পের সাথে ওনার খুব ভালো একটা ইয়ে ছিল এবং এটা আমরা বিভিন্ন পত্রপত্রিকায় বা বিভিন্ন অ্যানালাইসিস যেটা দেখেছি এক্সপার্টদের, এখানে দেখা গেছে যে আমেরিকান প্রশাসন কিন্তু চাইতো যাতে ইন্ডিয়াতে বিশেষ করে নর্থ ইস্টে একটা ডিস্টারবেন্স হয় এবং সেই নিরিখে মোহাম্মদ ইউনূসকে বসান। আচ্ছা, এবার ওনাকে বসানোর পর ওনার যে কার্যকলাপগুলো দেখা গেছে, দেখুন ভারত বিরোধিতা কিন্তু বাংলাদেশে ৭১-এর যুদ্ধের পরেও ছিল। কারণ কি, মুক্তিযুদ্ধের সময় একটা অংশ এই যুদ্ধটা মানে দেশ স্বাধীনের পক্ষে ছিল আর একটা অংশ বিপক্ষে ছিল। যারা বিপক্ষে ছিল ওদেরকে রাজাকার বলা হয় এবং তার থেকে বড় কথা ওরা হচ্ছে পাকিস্তানপন্থী। তো মোহাম্মদ ইউনূস এই ক্ষমতায় আসার পর বা ওনাকে বসানোর পর ওনার যে মোমেন্টামটা দেখা গেছে, উনি একটু পাকিস্তানের প্রো পাকিস্তান হয়ে যান এবং সেই ইয়েতে পাকিস্তানের বিভিন্ন ডেলিগেট টিম এখানে আসে, আইএসআই এখানে এসে ক্যাম্প করে এবং উনি যাই করছেন পাকিস্তানের পরামর্শ করছেন এবং আজ না গতকালকে আমি দেখেছি যে শাহবাজ শরীফ উনাকে ইনভাইট করেছে, ঈদের শুভেচ্ছা বিনিময় হয়েছে এরকম। এবার উনি যেটা পাকিস্তান সহায়তা করবে বলে বারবার আশ্বাস দিচ্ছে। হ্যাঁ, এবার পাকিস্তানের কিন্তু একটা জিনিস, যে আগে আমাদের দিল্লি ক্লাব বলতো যে পাকিস্তানের স্টেবিলিটি ইন্ডিয়ার জন্য ভালো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখা গেছে যে পাকিস্তান নিজেরাই চায় না যে স্টেবল হোক, কারণ যদি স্টেবল হয়ে যায় তো ওদের আয় বন্ধ, ডলার কামানো বন্ধ হয়ে যাবে। এবং বারবার ভারত যখনই একটা শুভেচ্ছা অটল বিহারী বাজপেয়ীর সময় বলুন বা মোদিজির সময় বলুন, দেখুন আপনি কার্গিল যুদ্ধ, তারপরে উরি, পাঠানকোট, এগুলো কিন্তু একটা ফ্রেন্ডশিপ ডায়ালগ বা ফ্রেন্ডশিপ ট্যুরের পরই এগুলো হয়েছে। তো পাকিস্তানকে ভরসা করার মতো এমন কোন নিদর্শন ওরা কিন্তু রাখতে পারেনি। এবার বাংলাদেশ যাচ্ছে ওই পথে যে পাকিস্তান যদি পারে তো আমি পারবো না কেন, এবং ওনার পুরো যেমন পাকিস্তানের যে মোটিভটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া, মোহাম্মদ ইউনূসেরও অ্যান্টি ইন্ডিয়া স্টেটমেন্ট, এবং শুধু আজকের সাম্প্রতিককালের ওনার মন্তব্য না, আগেও উনি বিভিন্ন সময় উনি এরকম বিক্ষিপ্ত মন্তব্য করেছেন। দেখুন আজকাল জিও পলিটিক্স এমন একটা ব্যাপার যে আমরা আগে ভাবতাম ন্যাশনাল পলিটিক্স নিয়ে আমরা অনেক সময় ইয়ে করতাম, এখন কিন্তু দেখতে মানে এখন আমরা বুঝতে পারছি ন্যাশনাল পলিটিক্স অলসো ইনফ্লুয়েন্সড বাই দ্য জিও পলিটিক্স। কখন সরকারের আর্থিক নীতি কি হবে বা সামরিক নীতি কি হবে বা অন্যান্য নীতি কি হবে, এটার মধ্যে কিন্তু জিও পলিটিক্স ইন্টারফেয়ার করে। তো মোহাম্মদ ইউনূস যেভাবে ভাবছেন সেভাবে হবে না। আর উনি যেটা একটা বাজে স্টেটমেন্ট দিয়েছেন যে নর্থ ইস্ট হচ্ছে ল্যান্ডলক, ভারতবর্ষের যে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যের সাথে কিন্তু রেল যোগাযোগ আছে, ইভেন মেঘালয়তে একটি স্টেশনও আছে, মিজোরামে আছে, নাগাল্যান্ডে আছে। তো মানে রেল নেটওয়ার্কটা খুব ভালোভাবেই আছে এবং ইজিলি গুয়াহাটির সাথে বা কলকাতার সাথে বা কলকাতা বন্দরের সাথে যোগাযোগ রক্ষা করাটা এখন নর্থ ইস্টের কোন স্টেটের পক্ষে কোনো একটা মানে টাফ ব্যাপার না একদম। আর ভারতের যেটা হচ্ছে যে ওরা বলছে যে গার্ডিয়ান অফ দ্য, মানে ইউনূস বলেছেন যে গার্ডিয়ান অফ দ্য ওশেন, এটাও ভুল। কারণ ওই জায়গাটাতে বাংলাদেশ সীমানা পেরোলেই পারাদ্বীপ বা হলদিয়া বঙ্গোপসাগর, ওশেন নয় সেটা। হ্যাঁ, এখানে ইংলিশটাও ভুল আছে, এখানে ওশেন বলেছেন, গার্ডিয়ান অফ ওশেন বলেছেন, বাংলাদেশের সঙ্গে কোনো ওশেনের যোগাযোগ নেই। বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, উপসাগর। তো উনি যে অ্যাক্সেসের কথা বলছেন, উনার জলসীমার পরেই তো ভারতের অ্যাক্সেস। সেখানে পারাদ্বীপ বন্দর আছে, হলদিয়া বন্দর আছে, আর একটু এগিয়ে যান বিশাখাপত্তনম বন্দর আছে, তো যেখানে আমাদের সামরিক বা নেভি প্রচন্ড স্ট্রং, তো ওখান থেকে বেরিয়ে তো খুব একটা কিছু সুবিধা করতে পারবেন। গার্ডিয়ান অফ দ্য ওশেন এই স্টেটমেন্ট এগুলো বিভ্রান্তিমূলক এবং চীনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। সেখানে আমাদের অবশ্যই খুব বেশি ব্যাপার নয়, চীনকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। ওকে, অনুষ্ঠানের সময় ফুরাচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অবশ্যই। মোহাম্মদ ইউনূসের এই ধরনের বক্তব্যে ডক্টর চন্দ্র, মানে ভারতের কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত বলে আপনার মনে হয়, অর্থনৈতিকভাবে বা আমাদের সামরিক ভাবেও, সেটা কতটুকু চিন্তার বিষয়, বিশেষ করে উত্তর পূর্ব ভারতের নিরাপত্তাকে মাথায় রেখে? আমার তো মনে হয় মোহাম্মদ ইউনূসই চিন্তা করছে যে আমি 1 বছর, মানে 4 আগস্ট হলে 1 বছর হবে, আমি টিকবো কিনা।
আচ্ছা এটা ভারতের বিচার বিষয় না, চিন্তা করে মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা আছেন তারা এখন চিন্তায় পড়েছে আমরা 1 বছর পার করতে পারবো কিনা। ওর আগে চিন্তা করো থাকবে কিনা, ভারতের চিন্তা করার কোনো দরকার নেই। আমরা খুব ভালো আছি, আমরা খুব ভালো থাকবো, আমরা ভারতীয়রা পৃথিবীতে সব জায়গায় থাকতে পারি, সব পরিবেশে থাকতে পারি। সৌদি আরব থেকে শুরু করে সবখানে এখন ভারতের লোকদের নিচ্ছে বিভিন্ন কাজে, যেখানে যে ভারতের লোকেদের জয় জয়কার। কারণ আমাদের পাশে এতগুলি ভাষা, এতগুলো সংস্কৃতিতে আমরা বাস করি, আমরা জানি কিভাবে বাস করতে হয়। নর্থ ইস্টে এতগুলো লোক আজকে যখন কথা বলছে, আসাম মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর থেকে শুরু, প্রত্যেকে এটা কি মানে বলছে না গালাগালি দিচ্ছে বুঝতে পারে, পরিষ্কার বলে দিয়েছে যা বলছে বা বলে দিয়েছে, সব বলেছে পরিষ্কার। আমরা এখানে বসে বলছি এই কথাগুলো। ফলে ভারতকে এই নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা কোনো মানে বিন্দু মাত্র চিন্তা করছি না এটা নিয়ে। আমরা সবাই এক আছি, এক থাকবো। ওরাই চিন্তা করুক যারা আছেন, তার আগে 1টা বছর পার করুক, তারপর আমরা চিন্তা করবো। তারাই দেবপ্রভু, আপনার কি মনে হয় ভারতের এই মুহূর্তে কোনো ধরনের স্ট্যান্ড নেওয়া বা এই বক্তব্যকে, যেহেতু এটা সামনে এসছে, এই ধরনের বক্তব্যকে বা বাংলাদেশকে কিছু বলা, এটা বা সতর্ক হওয়া কিছু করা? অবশ্যই ভারতকে সতর্ক হতে হবে। কারণ কি, ভুল মানুষ একবারই করে, বারবার যদি এরকম প্রভোকেশন থাকে, আপনি ওয়েস্টার্ন সেক্টরে আপনি দেখুন, ভারত কিন্তু সবসময় একটা ফ্রেন্ডশিপ একটা ইয়েতে থাকে। বাধ্য হয়ে কিন্তু আপনার মুম্বাই হামলার পরে গিয়ে ভারত ওই একটু রিজিড হয়। বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে দেখুন, বাংলাদেশেরই দুর্দিনে ভারত চাল পাঠিয়েছে, ডিম পাঠিয়েছে, পেঁয়াজ পাঠিয়েছে, যখন যেটা লাগে। এখন অন্ধকারে ডুবে যাবে যদি আদানি যদি, না এখনো মাছ যাচ্ছে, এখনো প্রচুর মাছ যাচ্ছে। তো এরকম ভাবে উদার মানসিকতা অবশ্যই ভারত, যেহেতু পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশীর সাথে সুসম্পর্ক থাকা দরকার, কিন্তু কেয়ারফুলি রাখা দরকার। কারণ এ ধরনের প্রভোকেশন আগামী দিনে, আজকে বাংলাদেশ করছে, আগামী দিনে অন্য কেউ করতে পারে। সেদিক দিয়ে সতর্ক থাকুক। এবং ভারত তার সামরিকভাবে বলুন আর যেভাবে বলুন, সতর্ক থাকা উচিত, শক্তিশালী দেশ। কারণ যে বক্তব্য ইউনিস রাখছেন বারবার, শুধু একবার নয়, এটা চীনে গিয়ে আজকে যেভাবে বলেছেন, তারই একটা অন্য ভার্সন উনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হবার আগেও উনি বলেছেন। এখন সমস্যাটা কোন জায়গায় হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে ওনার এই বক্তব্য শুধু তো যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা শুনছেন না, যারা ভারতের বিরুদ্ধে একটা নেতিবাচক মনোভাব রাখে, যারা সেপারিস্ট, যারা টেররিস্ট, তারাও তো ওনার এই বক্তব্য শুনছে। এবং এই বক্তব্য শুনেও কিছু হবে না। না উৎসাহিত হবে না। কেন বলছি, খাবারটা সবার আগে। ভারতকে সতর্ক থাকতে হবে ভারতের নিজের স্বার্থে। যে আপনি 5th আগস্টে যখন বাংলাদেশে একটা পলিটিক্যাল একটা কেওয়াস চলছিল, এবং তারপর আমরা দেখেছি যে বাংলাদেশে ভ্যান্ডালিজম হয়েছে, রাস্তাঘাটে বিভিন্ন রকমের লোকেদের উপর আক্রান্ত হয়েছে, যেটা কিন্তু আমাদের উপরে প্রভাব আসে। এখনো একটা বিরূপ মনোভাব হয়। আমরা কিন্তু শান্তিপূর্ণ দেশ, আমরা কিন্তু সব ধর্ম একসাথে মিলেমিশে আমরা খুব ভালো আছি। বাইরের এসব ছোটখাটো এই ভ্যান্ডালিজমের ফলে যাতে আমাদের এখানে যাতে কোনো ইম্প্যাক্ট না আসে, প্রভোকেশনে যাতে না পড়ে, তার জন্য ভারতকে সতর্ক থাকতে হবে এবং এগুলোতে কড়া দৃষ্টিভঙ্গি পোষণ করতে হবে। সবসময় ছোট দেশ মুক্তিযুদ্ধে আমরা হেল্প করেছি, ওরা তো সেটার মর্যাদা রাখছে না। দেখুন একটা কথা বলি, পাকিস্তান কিছু করেছিল, আমাদের সাথে উগ্রপন্থী পাঠিয়েছিল, এখন স্থিমিত হয়ে গেল। এই কারণে স্থিমিত হয়ে গেল, পেটে ভাত নেই। এখন কাশ্মীরের লোক জানে আমরা যদি পাকিস্তানের সাথে যাই কালকে না খেয়ে মরবো। এখন বাংলাদেশে যা অবস্থা, বাংলাদেশ যদি বেশি দিন চলে না খেয়ে মরবে, এখন সে পরে চলে গেছে। পরে এটা খেয়াল রাখতে হবে, লোকের পেটে ভাত না থাকলে, লোক যদি খেতে না পায়, বাস করতে না পারে, সে তখন বাঁচানোর চেষ্টা করবে। ভারত দেখুন না, প্রায় সীমান্ত দেখে বাংলাদেশে ধরা পড়ছে। কারণ কি, ওরা পালিয়ে আসতে চাইছে। এটা প্রমাণ করে যে ওরা ভারত বাংলাদেশে ভালো আছে। পরে এই সাধারণ লোকের জন্য ভারত বারবার এই জিনিসগুলো পাঠাচ্ছে। খাবার বলুন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যেভাবে পেত, আপনি কলকাতায় মার্কুই স্ট্রিটে গেলে পরে আপনি দেখবেন প্রত্যেকটা হোটেলে বাংলাদেশিদের, কলকাতার বিভিন্ন হসপিটালে এখনো আছে, এখনো চলছে, চেন্নাইতে, হ্যাঁ, সাউথ ইন্ডিয়াতে প্রত্যেকটা হসপিটালে, হায়দ্রাবাদে যাচ্ছে, এখন হায়দ্রাবাদে যাচ্ছে। এবং আমাদের রাজ্যে, আমাদের শহরে, আগরতলা শহরে আমাদের প্রধান হাসপাতালে প্রচুর বাংলাদেশি পেশেন্ট আসে। একদম এখনো আছে। প্রশ্নটা হলো এইগুলো আমরা করছি কেন? আমরা সাধারণ লোক যাতে বিপদে না পড়ে। বাংলাদেশের সাধারণ লোক, বেশিরভাগ লোক কিন্তু ভারতকে অনেক
উদার চোখে দেখে, ভালো দৃষ্টি দেখে। ঠিক কাঁটাতারের এপার আর ওপার যে দুই পারে যে মানুষগুলো আছে সেই মানুষগুলোর মধ্যে একাত্ম সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের ক্ষমতা যাদের হাতে তাদের নিয়ে কিন্তু সংশয় আছে। অসংখ্য ধন্যবাদ ডক্টর চন্দ্র আপনাকেও, অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু আপনাকেও সঙ্গে থাকার জন্য গুরুত্বপূর্ণ আলোচনায় আপনারা অংশগ্রহণ করলেন। দর্শক বন্ধুরা, চীনকে বাংলাদেশে এসে ঘাঁটি বন্দর গড়ার আবেদন করছে মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে চীনা বিনিয়োগ আকৃষ্ট করতে উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যের উল্লেখ করছে। তবে তা করতে গিয়ে ভারতের আভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশ জুড়ে। তবে মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যে ভারত কতটা গুরুত্ব দেবে তার সময় বলবো, সেদিকে নজর রাখবো আমরা। আর আপনারা সব নিউজ আপডেট এবং টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।